মেধা নির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, মন্তব্য প্রধানমন্ত্রীর। গ্যাস চালিত গাড়িতে ভাড়া বেশি নিলেই ব্যবস্থা, জানালেন সড়কমন্ত্রী। যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার। আগে রাশিয়া ওমান যাবেন আরাকচি, যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফা বৈঠক সোমবার। এবং শেষ মুহূর্তে গোল খেয়ে হতাশ রিয়াল, হারালো পয়েন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টা সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। চলে যাচ্ছি পুরো খবরে। প্রত্যাশিত বাংলাদেশ করতে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের 3য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। ভবিষ্যতেও সরকার এই ধারা অব্যাহত রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। দক্ষ মানব সম্পদ তৈরি বিয়ামের অন্যতম একটি লক্ষ্য। বিশেষ করে সরকারি কর্মে নিয়োজিত মানব সম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে সক্ষম করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই যদি আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। শুধু ডিজেল চালিত বাসেই ভাড়া বাড়বে, গ্যাস চালিত গাড়ির ভাড়া বাড়বে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, ভাড়া বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তেলের দাম বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করে উপায় না পেয়ে তেলের দাম সমন্বয় করেছে। সাথে আলোচনা করে সর্বসম্মতিতে সর্বনিম্ন ভাড়া বৃদ্ধিটা নিশ্চিত করেছে। আপনারা জানেন যে পার কিলোমিটার 11 পয়সা অনলি, এটা সমন্বয় করা হয়েছে এবং এও বলা হয়েছে যে যদি তেলের দাম আবার কমে যায়, আন্তর্জাতিক বাজারের সাথে তো বাংলাদেশের বাজারের একটা সম্পর্ক আছে, কমে গেলে ওই একই অনুপাতে যে ফর্মুলাটা আছে সেই অনুপাতে কমে যাবে এবং এরপর আমরা ভাড়া সমন্বয় করতে আর কোনো মিটিংয়ের প্রয়োজন হবে না। তেলের দাম বাড়লে কমলে যে প্রক্রিয়াটা ভাড়া নির্ধারিত হয় বা বিবেচনায় নেওয়া হয় সেটা প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, ওই অনুপাতে সমন্বয় করা হবে। গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটেও শিক্ষাঙ্গনে কাটেনি অস্থিরতার ছায়া। চট্টগ্রাম সিটি কলেজকে ঘিরে গুপ্ত রাজনীতির অভিযোগে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষ নতুন করে উত্তাপ ছড়িয়েছে, যার প্রভাব ছড়িয়ে পড়ছে দেশের অন্যান্য ক্যাম্পাসেও। পরিচয় গোপনে রেখে রাজনীতি করার সংস্কৃতি সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য বড় হুমকি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হলেও শিক্ষাঙ্গনে ফিরছে পুরনো সংঘাতের ছায়া, যার কেন্দ্রে এখন একটাই শব্দ, গুপ্ত। গেল মঙ্গলবার চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার সংঘর্ষ নতুন করে উস্কে দিয়েছে পরিচয়ের রাজনীতি নিয়ে বিতর্ক। দেয়ালে লেখা ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস এর ছাত্র শব্দ মুছে সেখানে গুপ্ত লিখে ফেলার জের ধরে রণক্ষেত্রে রূপ নেয় কলেজ প্রাঙ্গণ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ও ছাত্র দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। শুধু ঢাবিই নয়, গুপ্ত শিবির বলাকে কেন্দ্র করে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় অন্তত 10 জন আহত হন। এই গুপ্ত রাজনীতির অভিযোগ মূলত ছাত্র শিবিরের দিকে। ছাত্র দলের দাবি, গণ অভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকর্মী ও সুবিধাভোগী এখন পরিচয় গোপন করে ছাত্র শিবিরে ভিড়েছে। এই কৌশলী অনুপ্রবেশই শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের দাবি, বিতর্কিত অতীত আড়াল করতেই ছাত্র শিবির এখন ছাত্র দলের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। তবে এই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ছাত্র শিবির। তাদের পাল্টা দাবি, ছাত্র দলের কোনো গঠনমূলক কর্মসূচি নেই বলে তারা ব্যর্থতা আড়াল করতে গুপ্ত কার্ড খেলছে। এই বিতর্কের রেশ কেবল শিক্ষাঙ্গনে সীমাবদ্ধ নেই, পৌঁছেছে জাতীয় রাজনীতিতেও। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও গুপ্ত রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর জবাবে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের পাল্টা বক্তব্য পুরো পরিস্থিতিকে করে তুলেছে আরো জটিল। তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই, তারা এদের সাথে মিশেছিল যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পরিচয় গোপন রেখে রাজনীতি করার এই সংস্কৃতি সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য বড় হুমকি। ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ ফেরানোর বদলে ছাত্র সংগঠনগুলোর এই রেশারেশি সাধারণ শিক্ষার্থীদের মনে আবারও তৈরি করছে অনিশ্চয়তা। ছাত্র রাজনীতির নতুন দিনের স্বপ্ন কি তবে কেবলই কথার ফুলঝুরি, নাকি পুরনো সেই অভ্যাসের বৃত্তেই বন্দী থাকবে আগামীর বাংলাদেশ? তুষার ইসলাম, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ 2 বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপর শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান চলছে। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত নিখোঁজ বাংলাদেশি 2 শিক্ষার্থীর মধ্যে লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশ তার রুমমেটকে আটক করেছে। তবে অপর শিক্ষার্থী নাহিদার ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি, তার সন্ধান চলছে। 2 শিক্ষার্থীর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি। জামিলের রুমমেট হিশাম আবু খরবে নামের একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হার্ভার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। জামিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। এছাড়া নাহিদা ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শুরুর আগে ওমান ও রাশিয়া সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে এই 3 দেশের উচ্চপদস্থ কূটনীতিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আরাকচি। এদিকে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা আগামী 27 এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। দ্বিতীয় দফা আলোচনার জন্য শুক্রবার সন্ধ্যায় ইসলামাবাদের উদ্দেশ্যে আরাকচি যাত্রা শুরু করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে প্রেস টিভি। এক্সিওসের সাংবাদিক বারাক রাভিড জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক আগামী 27 এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। এই সাংবাদিক বিশ্বস্ত সূত্রের বরাতে জানান, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা বৈঠকের পর এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকপ পাকিস্তানে যাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস। ইরানিরা আলোচনা করতে চায় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তিনি বলেন,
আলোচনা সফল হচ্ছে বলে প্রমাণিত হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত আছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তিনি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছেছেন এবং আরাকচি পাকিস্তানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের পর্যবেক্ষণগুলো পাকিস্তানের কাছে তুলে ধরা হবে। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের আশঙ্কা ঘন হচ্ছে, তখন নীরবে চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক ভান্ডারেও। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, চলমান সংকট মোকাবিলায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অস্ত্র মজুদ দ্রুত সরিয়ে নেয় যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়ে উঠছে নতুন প্রশ্ন। বিশ্লেষকদের মতে, একদিকে মধ্যপ্রাচ্যে অভিযান চালাতে হচ্ছে, অন্যদিকে ইউরোপ ও এশিয়ায় সামরিক উপস্থিতিও ধরে রাখতে হবে। এ কারণে যুদ্ধ যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের ওপর চাপও তত বাড়বে। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা যত ঘন হচ্ছে, ততই নীরবে বদলে যাচ্ছে আরেকটি দৃশ্য। যুক্তরাষ্ট্রের সামরিক গুদাম ঘরগুলোতে কমতে শুরু করেছে অস্ত্রের মজুদ। সামনে যুদ্ধের ধোঁয়া আর পেছনে সরবরাহের সংকটের চাপ। এমনই সতর্ক বার্তা দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে পেন্টাগন এখন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নিজস্ব অস্ত্র ভান্ডার থেকে জরুরি সরঞ্জাম সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সামরিক কমান্ড থেকে উন্নত অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে দ্রুত গতিতে। সবচেয়ে বেশি চাপ পড়েছে আধুনিক যুদ্ধের গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর উপর। এর মধ্যে রয়েছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল, ATACMS ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল। এগুলো আকাশ প্রতিরক্ষা ও নির্ভুল হামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংঘাতের আরেকটি ভয়ঙ্কর দিক হলো যুদ্ধ খরচ। স্বাধীন দুটি সংস্থার হিসেবে প্রতিদিন প্রায় $100 কোটি খরচ হচ্ছে। সেই হিসেবে মোট ব্যয় ইতোমধ্যেই 28 থেকে 35 বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্রের উপর চাপও তত বাড়বে। কারণ একদিকে মধ্যপ্রাচ্যে অভিযান চালাতে হচ্ছে, অন্যদিকে ইউরোপ ও এশিয়ার সামরিক উপস্থিতিও ধরে রাখতে হবে। এখন প্রশ্ন একটাই, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি কি একসঙ্গে দুই ফ্রন্ট সামলাতে পারবে, নাকি সংকটের ছায়া ছড়িয়ে পড়বে আরো দূরে? তুষার ইসলাম, জাগো নিউজ। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করে শিরোপা জয়ের আশা ক্ষীণ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। 93 মিনিটে রিয়াল বেটিস গোল পেয়ে গেলে শেষ মুহূর্তে সমতা চলে আসে ম্যাচটি শেষ হয় 1-1 সমতায়। লিগে রিয়াল মাদ্রিদের এখনো 5 ম্যাচ বাকি, তবে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে 8 পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। শনিবার গেটাফের বিপক্ষে জয়ের দেখা পেলে বার্সা ব্যবধান বাড়িয়ে ফেলতে সক্ষম হবে 11 পয়েন্ট। তখন আলভারো আর বেলোয়ার শিশুদের জন্য শিরোপা জেতা হয়ে পড়বে প্রায় অসম্ভব। সেভিয়ার এস্তাদিও লা কার্তুহা দা সেভিয়াতে ম্যাচের 17 মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। দূরপাল্লার শট নেন ফেডরিকো ভালভার্দে, সেটি প্রতিপক্ষের গোলকিপার আলভারো ভ্যালেস পুরোপুরি ঠেকাতে ব্যর্থ হন। ফিরতি বল কাছ থেকে গোল করেন ভিনিসিয়াস। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল। অন্যদিকে বেটিস ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। রিয়ালের গোলরক্ষক অ্যান্ড্রি লুনিন একাধিক দারুণ সেভ করে দলকে এগিয়ে রাখেন, তবে শেষ পর্যন্ত যোগ করার সময় গোল পেয়ে যায় স্বাগতিকরা। ফলে এই ড্রয়ে শিরোপা জয়ের আশা কার্যত শেষের পথে রিয়ালের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মেধা নির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর, মন্তব্য প্রধানমন্ত্রীর।
গ্যাস চালিত গাড়িতে ভাড়া বেশি নিলে ব্যবস্থা জানালেন সড়ক মন্ত্রী। যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার। আগে রাশিয়া ওমান যাবেন আরাকচি, যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফা বৈঠক সোমবার। এবং শেষ মুহূর্তে গোল খেয়ে হতাশ রিয়াল, হারালো পয়েন্ট। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ৩টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।